বায়োটেক প্ল্যান্টের একটা ছোট্ট লিকেজ যার কারণে পুরো শহরে ছড়িয়ে পড়েছে জম্বি ভাইরাস। ফলে একের পর এক মানুষ এতে আক্রান্ত হয়ে জম্বিতে পরিণত হচ্ছে। মানুষ কি পারবে এই জম্বিদের হাত থেকে নিজেদের বাঁচাতে, নাকি এভাবে হারিয়ে যাবে এত বছর ধরে তিল তিল করে গড়ে তোলা মানব সভ্যতা? সো হ্যালো সিনেমা লাভার, আমি অনিমেষ, আর ফিল্মেশন ওয়ার্ল্ডের নতুন একটা অসাম ভিডিওতে আপনাদের স্বাগতম। মুভির শুরুতেই একটি টোল দেখানো হয়, যেখানে কিছু কর্মী ওই রাস্তা দিয়ে আগত সমস্ত গাড়িকে স্যানিটাইজ করতেছিল। এক ড্রাইভার তাদের জিজ্ঞাসা করে এসব কেন করা হচ্ছে। কর্মীটি জানায় তেমন কিছু না, সামনের একটি বায়োটেক প্ল্যান্টে লিকেজ হয়েছে, তাই সবকিছুই স্যানিটাইজ করা হচ্ছে। ড্রাইভারটা বলে আগেও আপনি একবার এই কথাই বলেছিলেন, এসবের জন্য আমার পশুগুলো মারা যাচ্ছে। কর্মীটি বলে আপনি চিন্তা করবেন না, এতে কোনো কিছুই ক্ষতি হবে না। এরপর ড্রাইভারটি সেখান থেকে বেরিয়ে আসে। সে যেতে যেতে বলে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা হয়েছে। এই সময় তার ফোন বেজে ওঠে। সে ফোনটা ধরতেই যাবে, তখন তার গাড়ির সাথে কিছু একটা ধাক্কা খায়। সে গাড়ি থেকে নেমে দেখে একটি হরিণ গাড়ির সাথে ধাক্কা খেয়ে সেখানেই মারা গেছে। এরপর ড্রাইভারটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই মৃত হরিণটা কেমন একটা অদ্ভুত অঙ্গভঙ্গি করে সোজা হয়ে উঠে দাঁড়ায়। ক্যামেরা তার চোখে ফোকাস করলে আমরা দেখতে পাই তার চোখটি অস্বাভাবিকভাবে সাদা। এখান থেকে সিন সিওকু নামের এক ব্যক্তির কাছে শিফট হয়। 2 দিন হলো সে ওই কোম্পানিতে জয়েন করেছে। সিওকু একজন ফান্ড ম্যানেজার হওয়ার কারণে তার লাইফে সে খুবই ব্যস্ত। অফিস ছুটির পর সিওকু তার স্ত্রীকে কল করে। কিছু পারিবারিক সমস্যার জন্য সে এবং তার স্ত্রী দুজন আলাদা থাকে। তাদের একটি মেয়ে রয়েছে যার নাম সোয়ান। সিওকুর স্ত্রী তার মেয়ের দায়িত্ব নিতে যায়, কিন্তু সিওকু তার মেয়েকে নিজের কাছেই রাখতে চায়। সিওকুর স্ত্রী তাকে কথা শুনিয়ে বলে কেমন বাবা তুমি, মেয়েকে সময় দাও না। কাল ও একাই আমার কাছে আসতে চেয়েছিল, সেটা কি তুমি জানো? আগামীকাল ওর জন্মদিন, ওকে আমার কাছে আনবে। কিন্তু সিওকু তার স্ত্রীকে সরাসরি জানিয়ে দেয় আগামীকাল আমি ওকে নিয়ে কোথাও যেতে পারবো না। এই বলে সে ফোনটা কেটে দেয়। বাড়ি ফিরে সিওকু সোয়ানের কাছে যায়। সোয়ান তার মাকে ফোন করে বলছিল আমি নিজেই ট্রেনে করে চলে যাব। এরপর বাবার আওয়াজ শুনে সে ফোনটা রেখে দেয়। সিওকু তার মেয়েকে বার্থডে গিফট দেয়, যেটাতে একটা ভিডিও গেম ছিল। কিন্তু সোয়ান এতে একটুও খুশি ছিল না, কারণ সিওকু তাকে আগের বছরও এই সেম গিফটই দিয়েছিল। সোয়ান বলে আমি বুসানে যাব আমার মায়ের কাছে। সিওকু তাকে আশ্বাস দিয়ে বলে সময় পেলে আমি নিশ্চয়ই নিয়ে যাব। সোয়ান বলে না, আমি কালকেই যাব। তুমি সব সময় বলো আমাকে নিয়ে যাবে, কিন্তু একবারও নিয়ে যাওনি। তোমার সময় না হলে আমি একাই চলে যাব। এরপর সিওকুর মা তাকে জিজ্ঞাসা করে তোমরা তাহলে কাল বুসান যাচ্ছ? সিওকু বলে হ্যাঁ। সিওকুর মা বলে যাচ্ছ যখন তোমার স্ত্রীকে ভালোভাবে বুঝিও, এভাবে একটা সম্পর্ক নষ্ট করা কখনোই উচিত নয়। পরের দিন সিওকু তার মেয়েকে নিয়ে বুসান যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা বুসান যাওয়ার একটি ট্রেনে ওঠে। ট্রেন ছাড়ার আগে চালক সবকিছু ঠিক আছে কিনা দেখে নিচ্ছিল। ট্রেনটি ছাড়ার আগে আমরা দেখতে পাই ট্রেন গার্ডের চোখ এড়িয়ে একটি মেয়ে দৌড়ে ওই ট্রেনে প্রবেশ করে, যার পায়ে কোনো কিছু একটা কামড়ানোর দাগ ছিল, আর সেই জায়গা থেকে খুব রক্তও পড়ছিল। এরপর স্টেশন মাস্টার সিগন্যাল দিলে ট্রেনটির সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ট্রেনটি স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ে বোসানের উদ্দেশ্যে। সোয়ান লক্ষ্য করে কেউ একজন স্টেশন মাস্টারের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। সে তার বাবাকে সেটা বলতে চায়, কিন্তু সিওকু ঘুমোচ্ছিল বলে সে আর তাকে কিছু বলে না। এখান থেকে সিন সেই অসুস্থ মেয়ের কাছে যায়। তার পা থেকে ওই ক্ষত পুরো শরীরে ছড়িয়ে পড়েছিল। কিছুক্ষণ পর ওই ট্রেনের এক কর্মী মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক দেখে সে তার সুপিরিয়রকে খবর দেয়। অন্যদিকে সিওকুর কাছে একটি ফোন আসে, সেখানে কিম জানায় এখানকার অবস্থা খুব খারাপ, পুরো দেশ জুড়ে স্ট্রাইক চলছে। অন্যদিকে সেই অসুস্থ মেয়েটি সম্পূর্ণ ইনফেক্টেড হয়ে জম্বিতে রূপান্তরিত হয়ে যায় এবং সে ওই কর্মীর ঘাড়ে চেপে তাকে কামড়াতে থাকে। কর্মীটি তাকে ছাড়ানোর চেষ্টা করতে করতে একটা অন্য কামরাতে ঢুকে পড়ে। এটা দেখে ট্রেনের সবাই ভয় পেয়ে যায়। এরপর ওই কর্মীটিও জম্বি হয়ে যায় এবং তারা দুজন ট্রেনের বাকি মানুষদের উপর আক্রমণ করে দেয়, যার ফলে যারাই তাদের কামড় খায় তারাই ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়। এইসব দেখে পুরো ট্রেনে এক ভয়ানক অবস্থার সৃষ্টি হয়। যারা স্বাভাবিক ছিল তারা প্রাণে বাঁচতে এক কামরা থেকে অন্য কামরায় পালাতে ছিল, আর যারা ইনফেক্টেড ছিল তারা তো এখন হিংস্র জম্বিতে পরিণত হয়েছে। তারা সবাইকে কামড়ানোর জন্য তাড়া করতে থাকে। সিওকু এর কামরা কিছুটা ভেতরে থাকায় তারা কিছু জানতো না। এই সময় সেখানে একজন পালাও পালাও বলে ছুটে পালিয়ে যেতে থাকে। সিওকু কিছু বুঝতে না পেরে সামনের কামরার দিকে যায়। সেখানে সে দেখে সবাই বিভৎসভাবে একে অপরকে কামড়াচ্ছে। সে ভয়ে তার মেয়েকে কোলে তুলে পালাতে থাকে। ওই সময়ে সে তার সামনে একটি জম্বি দেখে যে অন্য এক ব্যক্তিকে কামড়াচ্ছিল। সেখানে সাংহাও নামের এক ব্যক্তি দাঁড়িয়েছিল। সাংহাও এই ব্যাপারটা তখনও জানতো না। সে ওই ব্যক্তিকে বাঁচাতে যায়, কিন্তু ওই জম্বি সাংহাওকে কামড়ানোর চেষ্টা করলে সে তাকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। এই সুযোগে সিওকু তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। সাংহাওয়ের স্ত্রী সাং জিয়ং প্রেগনেন্ট ছিল, তাই সে তার স্ত্রীকে নিয়ে পালাতে শুরু করে। সবাই একটি সেফ কামরায় আসার পর ওই কামরার গেট বন্ধ করে দিতে বলে। অন্যদিকে সাংহাও এবং তার স্ত্রী বাইরেই রয়ে গিয়েছিল। তারা গেটের ভেতরে প্রবেশ করার জন্য দৌড়ে আসতেছিল, কিন্তু তাদের ছুটে আসতে দেখেও সিওকু সেই দরজা বন্ধ করে দেয়। সাংহাওয়ের স্ত্রী দরজায় ধাক্কা দিয়ে তাদের ভেতরে আসতে দিতে বলে। তখন তারা কিছুটা দরজা খুলে তাদের দুজনকে ভেতরে ঢুকিয়ে নেয়। দরজা বন্ধ করার সাথে সাথেই হাজার হাজার জম্বি দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। এরপর সাংহাও দরজায় কিছু খবরের কাগজ চিটিয়ে দেয়, ফলে মানুষদের দেখতে না পেয়ে জম্বিরাও শান্ত হয়ে যায়। কিন্তু তাদেরকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেওয়ার জন্য সাংহাও সিওকুর উপর রেগে যায়। এরপর ট্রেনের ক্যাপ্টেন ঘোষণা
করে ট্রেনে ঘটা দুর্ঘটনার জন্য ট্রেনটি পরের স্টেশনে দাঁড়াবে না। কিছুক্ষণ পরেই সিওকুর মা তাকে ফোন করে। সে সিওকুকে জিজ্ঞাসা করে তোমরা পৌঁছে গেছো? কিন্তু সিওকু তার মাকে জিজ্ঞাসা করে এত আওয়াজ হচ্ছে কেন? সিওকুর মা তাকে জানায় এখানে দাঙ্গা চলছে, জানি না সবার কি হয়েছে। সিওকু তার মাকে জিজ্ঞাসা করে তোমার আওয়াজ অন্যরকম লাগছে, তুমি কি আঘাত পেয়েছো কিছুতে? সিওকুর মা তাকে বলে নিজের খেয়াল রাখিস বাবা, আর সোয়ানের যত্ন নিস। এরপর আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে এবং হঠাৎ করেই ফোনটি কেটে যায়। সিওকুর আর বুঝতে বাকি থাকে না যে তার মাও জম্বিতে পরিণত হয়েছে। তখনই ট্রেনে এক বিরাট আওয়াজ হয়। সবাই বাইরে তাকালে দেখে ট্রেনটি একটি স্টেশনে ঢুকছে আর অনেক মানুষ ট্রেনে ঢোকার জন্য নিবেদন করছে। হঠাৎ অনেক জম্বি এসে তাদের কামড়াতে শুরু করে। সে এক বিভৎস দৃশ্য। এরপর প্রেসের সামনে প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে বলে দেশের এই জরুরি অবস্থায় পুরো দেশে নাকাবন্দি করা হলো, সমস্ত যাওয়া আসার রাস্তা বন্ধ, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রক্রিয়া শুরু করেছি, আপনারা নিজেদের বাড়িতেই সুরক্ষিত থাকুন আর সবাইকে এই দুর্যোগে সাহায্য করুন। ট্রেনের সবাই ধীরে ধীরে আরো সামনের কামরার দিকে এগোতে থাকে। এখানে সোয়ান এক বয়স্ক মহিলাকে তার সিটটি ছেড়ে দেয়, যেটা দেখে তার বাবা সিওকু মেয়েকে বলে তুমি ওনাকে সিট ছেড়ে দিলে কেন? এরকম পরিস্থিতিতে সবসময় নিজের কথাই ভাববে। এরপর ক্যাপ্টেন ঘোষণা করে ট্রেনটি দেগু স্টেশনে থামবে, সুরক্ষার জন্য এখানে মিলিটারিও আছে, সবাই নির্ভয়ে ওখানে নেমে যাবেন। সিওকু একটু আড়ালে গিয়ে একজনকে ফোন করে এই দেগু স্টেশন সেফ কিনা জানতে চায়। সে বলে ওখানে মিলিটারি আছে, তবে তারা তোমাদের আলাদা কোয়ারেন্টাইন ক্যাম্পে পাঠিয়ে দেবে। সিওকু লোকটিকে একটু লালসা দেখিয়ে বলে আপনি কিছু একটা করুন, তাহলে আমি আপনাকে ফ্রিতে শেয়ার মার্কেটের টিপস দেবো। তখন লোকটি সিওকুকে বলে তুমি মেন গেট দিয়ে না বেরিয়ে পাশের একটি গেট দিয়ে বাইরে বেরোবে, ওখানে আমার লোক থাকবে। এরপর ট্রেনটি দেগু স্টেশনে গিয়ে দাঁড়ায়। প্যাসেঞ্জাররা বাইরে অস্বাভাবিক কিছু দেখতে না পেয়ে ধীরে ধীরে স্টেশনে নামতে শুরু করে। সিওকু সবার সাথে স্টেশনের মেন গেট দিয়ে না গিয়ে পাশের একটি গেটের দিকে যায়। সোয়ান যখন জানতে পারে ওই পথ দিয়ে গেলে তারা বেঁচে যাবে, সে তখন বাকিদেরকেও ডাকতে চায়, কিন্তু সিওকু তাকে বলে ওদেরকে ছাড়ো, আমরা বাঁচতে পারলেই হলো। এটা শুনে সোয়ানের খুব খারাপ লাগে। সে তার বাবাকে বলে তুমি সবসময় নিজের কথাই ভাবো, তাই আমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। ঠিক এই সময়ে আড়াল থেকে এক ব্যক্তি শুনে নেয় যে ওই পথ দিয়ে গেলে তারা বেঁচে যাবে, তাই সে ওই পথে দূরে একজনকে দেখে তার দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে বাকিরা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন তারা নিচে অনেক জম্বি দেখে। জম্বিগুলি প্রথমে শান্ত ছিল, কিন্তু মানুষকে দেখা মাত্রই তারা আক্রমণ করে দেয়। প্রাণে বাঁচতে সবাই পুনরায় স্টেশনের ভেতরের দিকে দৌড়তে থাকে, তবে এতে অনেকেই ইনফেক্টেড হয়ে যায়। অন্যদিকে সেই লোকটি ফোন করে বলে যাকে পাঠিয়েছিলাম তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, ওখানে সব ঠিক আছে তো? এই সময় সিওকু দেখতে পায় তাদের সামনে অনেক জম্বি। সিওকু পেছনে তাকালে দেখে একটি জম্বি তার মেয়ে সোয়ানকে কামড়াতে যাচ্ছে। সেই সময় সাংহাও দেবদূতের মতো পেছন থেকে হাজির হয়ে সেই জম্বিটিকে মেরে ওই মেয়েটিকে নিয়ে এবং তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে পালাতে থাকে। সাংহাও সোয়ানকে নিয়ে স্টেশনের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, কিন্তু সিওকু বাইরেই রয়ে যায়। তার উপর এক জম্বি আক্রমণ করে দেয়। সে কোনো মতে জম্বির হাত থেকে বেঁচে ভেতরে আসে। অপরদিকে কিছুজন ট্রেনে ওঠার জন্য দরজা খুলতেই কিছু জম্বি ট্রেনের ভেতর থেকে বেরিয়ে তাদের কামড়ে দেয়। যারা স্বাভাবিক ছিল তারা কোনো মতে ট্রেনের বগিতে উঠতে থাকে, যার ফলে যারা একসাথে ট্রাভেল করছিল তাদের অনেকেই আলাদা আলাদা বগিতে উঠে। এই সময় ইয়নসুক নামের এক ব্যক্তি ক্যাপ্টেনকে চাপ দিয়ে তাড়াতাড়ি ট্রেন ছাড়ার জন্য বলে, কিন্তু অনেকে বাইরে থাকার জন্য ক্যাপ্টেন ট্রেনটিকে ছাড়তে চাইছিল না। অন্যদিকে সিওকু, সাংহাও এবং আরো কিছুজন জম্বিদেরকে আটকানোর জন্য স্টেশনের দরজাটি আটকে রেখেছিল, কিন্তু জম্বির সংখ্যা বেশি হওয়ায় তারা ধীরে ধীরে দরজা ভেঙে ভেতরে ঢুকতে থাকে। তাই তারা সবাই ট্রেনের দিকে ছুটতে থাকে, কিন্তু ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে। অনেক কষ্টের পর তারা ট্রেনে ওঠে। ক্যাপ্টেন ঘোষণা করে বলে ট্রেন এরপর একদম বুসানে দাঁড়াবে। অন্যদিকে সোয়ান, সাংহাইয়ের গর্ভবতী স্ত্রী এবং এক বৃদ্ধ মহিলা যে বগিতে উঠেছিল সেখানে আগে থেকেই কিছু জম্বি ছিল। তারা ধীরে ধীরে একটি টয়লেটে ঢুকতে থাকে। এই সময় কিছু জম্বি তাদের দেখে নেয়। তারা কোনো মতে সেখানে ঢুকে গেট লাগিয়ে দেয়। সাংহাও তার স্ত্রীকে ফোন করলে জানতে পারে তাদের উপরে জম্বি অ্যাটাক করেছে। তারা কোনো মতে একটি টয়লেটে আটকে রয়েছে এবং তারা সম্ভবত 13 নম্বর বগিতে আছে। সিওকু, সাংহাও আর ইয়াং ছিল 9 নম্বর বগিতে। তারা ঠিক করে সোয়ান এবং বাকিদের ওখান থেকে বাঁচিয়ে 15 নম্বর বগিতে নিয়ে যাবে। এরপর তারা জম্বিদের মারার জন্য রেডি হয় এবং এক এক করে জম্বিদেরকে মারতে মারতে সামনের দিকে এগোতে থাকে। এভাবে তারা প্রথম বগি পার করে। দ্বিতীয় বগিতে গিয়ে ইয়াং দেখে সেখানে যে জম্বি আছে তারা সবাই তার বন্ধু, এই কারণে সে সেই জম্বিদেরকে মারতে পারে না। তার এই দুর্বলতা দেখে সাংহাও এবং সিওকু দুজনে সেই সমস্ত জম্বিদেরকে মারতে থাকে, কিন্তু তারা তাদের সাথে পেরে উঠছিল না। এই সময় ট্রেন একটি টানেলের ভেতরে প্রবেশ করে, ফলে সবকিছু অন্ধকার হয়ে যায়। সেই সময় তারা লক্ষ্য করে জম্বি অন্ধকারে তাদের দেখতে না পেয়ে শান্ত হয়ে গেছে। এই সুযোগে তারা ধীরে ধীরে পরের বগিতে চলে যায়। এরপর ট্রেন আবার পরের টানেলে প্রবেশ করলে সিওকু তার ফোনে একটি গান বাজিয়ে সেটিকে দূরে ফেলে দেয়। আওয়াজ শুনে সমস্ত জম্বি সেই দিকে চলে যায় এবং তারা সবাই পরের বগিতে সোয়ানের কাছে চলে আসে, কিন্তু ট্রেন টানেল থেকে বেরোতেই আবার আলো জ্বলে ওঠে। তবে জম্বি তাদেরকে দেখার আগেই তারা তিনজন টয়লেটে ঢুকে পড়ে। সিওকু ম্যাপ দেখে বলে 2 মিনিট পরে পরের একটি টানেল আসবে। ইয়াং এর গার্লফ্রেন্ড জেনি বাকিদের সাথে 15 নম্বর বগিতেই ছিল। সে জেনিকে মেসেজ করে যে সে কিছু জনকে নিয়ে ওই 15 নম্বর বগিতে আসছে। এটা সে যখন সবাইকে জানায় তখন ইয়াংসুক নামের ওই ব্যক্তিটি বলে ওরা অন্য বগি থেকে আসছে, মানে ওরাও ইনফেক্টেড। ওরা এখানে আসলে আমরা সবাই
সবাই ইনফেক্টেড হয়ে যাব, তাই কোনোভাবেই ওদেরকে এখানে ঢুকতে দেওয়া যাবে না। অন্যদিকে ট্রেন আবার টানেলে ঢোকে। তারা সবাই টয়লেট থেকে বেরিয়ে যেখানে ব্যাগ রাখে সেখানে উঠে ধীরে ধীরে এগোতে থাকে। সিওকু বুদ্ধি করে একটি ব্যাগ দূরে ছুঁড়ে দেয়। শব্দ শোনা মাত্রই জম্বিগুলি সব সেই দিকে চলে যায়। এই সুযোগে সবাই দরজার ওপাশে চলে গেলেও এক ব্যক্তি সেখানেই আটকে যায়। সেই সময় ট্রেন টানেল থেকে বেরিয়ে যায়। ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য সিওকু সেখানে আটকে যায়। তারা দৌড়ে দরজা পেরোলেও দরজা বন্ধ করার সময় এক জম্বির মুখ সেখানে আটকে যায়। ইয়াং সামনের বগিতে ধাক্কা দিয়ে জেনিকে দরজা খুলতে বলে, কিন্তু আমরা দেখি ওই বগির সবাই দরজা ভালোভাবে আটকে রেখেছে। তাদের মধ্যে একজন জেনির মুখ চেপে রেখেছে যাতে সে তাদের সাথে কোনো কন্টাক্ট করতে না পারে। সাংহাও তার সর্বশক্তি দিয়ে জম্বিদেরকে আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু বেশিক্ষণ সে তা করতে পারে না, কারণ এক জম্বি তার হাতে কামড়ে দেয়। অন্যদিকে ইয়াং নামের ছেলেটি উপায় না পেয়ে দরজাটিকে ভেঙে ফেলে। তারা ওই কামরায় ঢুকতে চাইলে ওই কামরায় কিছুজন দরজা চেপে ধরে। সাংহাও সিওকুকে বলে, তুমি বাকিদের নিয়ে চলে যাও। একটা সময় যে স্বার্থপর ছিল, অর্থাৎ শুধু নিজের কথাই ভাবতো, সে এখন সাংহাওকে ছেড়ে যেতে চায় না, কিন্তু কিছুটা বাধ্য হয়েই সে সাংহাওয়ের স্ত্রী এবং তার নিজের কন্যা ও বাকিদের নিয়ে অন্য কামরায় চলে যায়। নিজের স্বামীর এমন অবস্থা দেখে সাংহাওয়ের স্ত্রী কাঁদতে থাকে, কিন্তু বাঁচতে হলে তাকে সত্যটা মেনে নিতেই হবে। এই সময় জম্বিগুলি পুরো দরজাটা ভেঙে ফেলে এবং সাংহাও পুরোপুরি ইনফেক্টেড হওয়ার আগে পর্যন্ত তাদের আটকে রাখার চেষ্টা করে। অন্যদিকে ইয়াং খুব কষ্টে দরজাটা খুলতে পেরে তারা সবাই 15 নং কামরায় চলে গেলেও এক বৃদ্ধ মহিলা সেখানেই রয়ে যায়। সঙ্গে সঙ্গে একাধিক পরিমাণ জম্বি তাকে কামড়ে দেয়। আর এই মর্মান্তিক ঘটনা এই বৃদ্ধার বোনের চোখের সামনেই ঘটেছিল। এরপর সিওকু ইয়াংসুক নামের ওই লোকটিকে মারতে শুরু করে, কারণ সেই তাদের আসতে না দেওয়ার জন্যই দরজাটি আটকে রেখেছিল। কিন্তু ওই কামরায় যারা আগে থেকে ছিল তারা বলে, যারা অন্য বগি থেকে এখানে এসেছো তারা আমাদের সাথে থাকতে পারবে না, তোমরা অন্য বগিতে চলে যাও। সবাই অনেক জোর করায় তারা অন্য একটা বগিতে চলে যায়। এইসবের মাঝেই সে বৃদ্ধ মহিলা তার জম্বি বোনকে দরজার ওপারে দেখতে পায়। সে গিয়ে ওই দরজাটা খুলে দেয়, যার ফলে নিমিষের মধ্যে ওই কামরার সবাই জম্বি হয়ে যায়। সিওকু তার মেয়ে, ওই গর্ভবতী মহিলা সহ আরো কিছুজনকে নিয়ে অন্য একটি কামরায় চলে গিয়েছিল, তাই তারা সুরক্ষিত ছিল। এরপর ট্রেন বুসান স্টেশনের কাছে আসে। সেখানকার অবস্থাও খুব একটা ভালো ছিল না। এরপর কিম সিওকুকে ফোন করে বলে, এই ভাইরাস বায়োটেক কোম্পানি থেকে ছড়িয়েছে, আমরা ওদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছিলাম, তাই ওরা এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে। এরপর ড্রাইভার হঠাৎ করেই ট্রেন থামিয়ে দেয়, কারণ দাঙ্গায় অনেক ট্রেনে আগুন ধরে গিয়েছে। সেই ধোঁয়াতে রাস্তা ক্লিয়ার দেখাও যাচ্ছে না। ক্যাপ্টেন ঘোষণা করে, সামনের লাইন খারাপ হওয়ার কারণে ট্রেন আর এগোবে না, আমি অন্য একটি ট্রেন এই স্টেশনের বাঁ দিকে শেষ ট্র্যাকে লাগিয়ে দেব। ড্রাইভার ট্রেন থেকে নেমে অন্য একটি ট্রেনের খোঁজে চলে যায়। এই সময় আমরা দেখতে পাই 15 নং কামরায় ইয়নসুক ও এক রেলকর্মী বেঁচে গেছে, কারণ তারা বাঁচার জন্য একটি টয়লেটের ভেতরে ঢুকেছিল। সিওকু সবাইকে নিয়ে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের বাঁ দিকে যেতে থাকে। ড্রাইভার একটি ফাঁকা ট্রেন চালু করে সেটিকে লাইনে নিয়ে যায়। অন্যদিকে ইয়নসুক টয়লেট থেকে বাইরে দেখলে সে দেখতে পায় বাইরে প্রচুর পরিমাণে জম্বি আছে। সে নিজের প্রাণ বাঁচাতে তার সঙ্গে থাকা ওই ট্রেন কর্মীকে জম্বিদের দিকে ঠেলে দেয় এবং নিজের ট্রেন থেকে বেরিয়ে আসে, কিন্তু ট্রেনের দরজা খুলে দেওয়ার কারণে জম্বিগুলি বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে একটি জ্বলন্ত ট্রেন ভীষণ গতিতে এসে একটি ট্রেনে ধাক্কা মারে, যার ফলে ট্রেনগুলি পাতের মধ্যে আছড়ে পড়ে এবং ইয়াং ও জেনি দুটি ট্রেনের মাঝে আটকে যায়। তারা একটি বগিতে উঠে অপর দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা কিছুতেই ট্রেনের দরজা খুলতে পারছিল না। এই সময় ইয়াংসুক পেছন থেকে এসে ওই বগিতে উঠে পড়ে। সে জেনিকে জম্বির দিকে ঠেলে দেয়, এতে জেনিও ইনফেক্টেড হয়ে যায়। তারপর জেনি ইয়াংকেও কামড়ে দেয়। ইয়াংসুক ছুটতে থাকে ট্রেনে ওঠার জন্য, তবে সে পড়ে গিয়ে তার পা মচকে যায়। ড্রাইভার এটা দেখে তাকে বাঁচাতে আসে, কিন্তু ইয়াংসুক ড্রাইভারকে সেখানেই মরার জন্য ছেড়ে নিজে ট্রেনে উঠে পড়ে। এদিকে সোয়ান এবং সাংহাওয়ের গর্ভবতী স্ত্রী দুটি ট্রেনের মাঝে আটকে পড়ে। সিওকু তাদের বের করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। ঠিক সেই সময় ট্রেনের জানালা ভেঙে অনেক জম্বি সেখানে চলে আসে। এই সময় সেই পাগল ব্যক্তি তাদের বাঁচানোর জন্য জম্বিদের আটকানোর চেষ্টা করে, ফলে সেও ইনফেক্টেড হয়ে যায়। এরপর সিওকু তাদের সেখান থেকে বের করে আনে। তারা ছুটতে ছুটতে চলন্ত ট্রেনের দিকে যেতে থাকে এবং একই সাথে তাদের পেছনে অনেক জম্বি তাদেরকে তাড়া করছে। তারা কোনোভাবে প্রাণে বেঁচে ট্রেনে উঠে পড়লেও জম্বিগুলি একে অপরকে ধরে ট্রেনে ওঠার চেষ্টা করে। সিওকু পা দিয়ে লাথি মেরে মেরে তাদের ছাড়াতে থাকে। অবশেষে সে এটাতে সফলও হয়। সিওকু এরপর ড্রাইভারের কাছে গেলে সে দেখে সেখানে ইয়নসুক রয়েছে, তবে সেও এখন ইনফেক্টেড, তাই সিওকু দরজা আটকে দেয়, কিন্তু ইয়নসুক দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ইয়ানসুক বলে, আমাকে বাড়ি পৌঁছাতে সাহায্য করো, আমার মা অপেক্ষা করছে। সিওকু বলে, আমাকে ক্ষমা করবেন, আপনি ইনফেক্টেড। এরপর সেই ব্যক্তি সিওকুকে কামড়াতে আসে। সিওকু তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে অবশেষে সিওকুকে কামড়ে দেয়। সিওকু এরপর ইয়াংসুককে ট্রেন থেকে নিচে ফেলে দেয়, কিন্তু ইয়াংসুক যেহেতু তাকে কামড়ে দিয়েছে, তাই সে তার মেয়ে সোয়ান এবং সেই গর্ভবতী মহিলাকে ড্রাইভিং সিস্টেমের কাছে নিয়ে গিয়ে বুঝিয়ে দেয় কিভাবে ট্রেনটি ব্রেক মেরে থামাতে হবে। সে তার মেয়েকে শেষ বার্তা দিয়ে বলে, বুসানে পৌঁছে তুমি তোমার মায়ের কাছে চলে যাবে, কিন্তু সোয়ান কাঁদতে কাঁদতে বলে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সিওকু তার মেয়েকে কোনোভাবেই ছেড়ে যেতে চায় না, কিন্তু উপায় না থাকায় সিওকু বাধ্য হয়েই সেখান থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দেয় এবং এর সাথেই সেও ধীরে ধীরে জম্বিতে পরিণত হয় এবং সোয়ানকে বাঁচানোর জন্য নিজেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। কিছু দূর
দূর যাওয়ার পর সামনে রাস্তা বন্ধ দেখে তারা ট্রেনটি ব্রেক মেরে থামায়। তারা ট্রেন থেকে নেমে ধীরে ধীরে সামনে এগোতে থাকে। আমরা দেখতে পাই সেখানে চারিদিকে মানুষের লাশ পড়ে আছে। তারা একটি টানেলের ভেতর থেকে যেতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই টানেলের অপর প্রান্তে কিছু আর্মি ক্যাম্প করে বসে আছে এবং তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে টানেলের ওপার থেকে যেই আসুক তাকে শুট করে মেরে ফেলার, যাতে ওই জম্বি ভাইরাস আর কোনো শহরে ছড়িয়ে না পড়ে। এরপর ওই আর্মিরা দেখতে পায় টানেলের ভেতর থেকে দুজন সামনের দিকে এগিয়ে আসছে। সাথে সাথেই তাদের কমান্ডো তাদেরকে গুলি করার আদেশ দেয়। আদেশ অনুসারে তারা গুলি চালাতেই যাবে, ঠিক তখনই সোয়ান তার সেই গানটি গাইতে শুরু করে, যা শুনে আর্মিরা বুঝতে পারে এরা কোনো জম্বি নয়, এরা মানুষ, অর্থাৎ এরা এখনো জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়নি। সাথে সাথেই আর্মিরা ছুটে গিয়ে তাদের সুরক্ষার ব্যবস্থা করে। এখান থেকে বোঝা যায় তারা বুসান পৌঁছে গেছে, অর্থাৎ তারা এখন সুরক্ষিত। এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে।